ওকে, এখন হচ্ছে আমরা আইটি গভর্নেন্স এর সিসা ম্যানুয়ালের চ্যাপ্টার 2 টাকে স্টার্ট করব। অ্যাজ ওয়েল অ্যাজ মানে পার্ট 1 থেকে অ্যাজ ইউজুয়ালি শুরু করার কথা আমরা এভাবেই করতেছি। তো দেরি না করে আমরা শুরু করে দিই। আইটি গভর্নেন্স ইজ নট অ্যান আইসোলেটেড ডিসিপ্লিন। আইসোলেটেড মানে কি? ধরেন আইসোলেশন শব্দটা অনেক পরিচিত মনে হচ্ছে না? হচ্ছে? জি দাদা, কিসের সাথে পরিচিত? মানে আইসোলেটেড যেরকম বলে। মানে আইসোলেশন শব্দটা কোন জায়গা থেকে আসছে বলেন তো? বা কখন আমরা বেশি শুনছি আইসোলেশন? কে বলতে পারবে? ভাইয়া করোনার সময় করোনার ও সময়। জি, করোনার সময় বলছে না যে আইসোলেশনে রাখো, আইসোলেশনে রাখো। তার মানে আইসোলেশন মানে কি? বলে ফেলেন। আইসোলেশনে রাখা মানে তখন কি বুঝাইতো? মানে একজন মানুষকে দূরত্ব, আলাদা করে রাখা, তাই না? সেপারেট হ্যাঁ রাখা হ্যাঁ, না? সেপারেট। নিবিড় পর্যবেক্ষণে রাখা। মানে নিবিড় পর্যবেক্ষণে, এখানে অ্যাকচুয়ালি নিবিড় পর্যবেক্ষণ বোঝায় নাই, এখানে বুঝাইছে যে সেপারেশনে রাখা, মানে কোনো ধরনের কানেক্টিভিটিতে না রাখা। তো এখানে এটা বলা হচ্ছে যে আইটি গভর্নেন্স ইজ নট অ্যান আইসোলেটেড ডিসিপ্লিন, মানে এটা এমন না যে এখানে আপনি আলাদা করে সরায় রাখবেন। আইটি গভর্নেন্স ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ কম্প্রেহেন্সিভ এন্টারপ্রাইজ বা কর্পোরেট গভর্নেন্স প্রোগ্রাম দ্যাট টিপিক্যালি ইনক্লুডস অর্গানাইজেশনাল ফাংশন সাচ অ্যাজ অডিট, কমপ্লায়েন্স, লিগ্যাল অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। তার মানে আইটি গভর্নেন্স শুধুমাত্র একটা জিনিসকে নিয়ে কাজ করে না যে ওইটাকে আলাদা করে আমি অন্যান্য বিষয় থেকে সেপারেশনে রাখবো। আইটি গভর্নেন্স হচ্ছে অনেকগুলা বিষয় নিয়ে কাজ করে, তাই এটাকে ইন্টেগ্রিটি বজায় রাখতে হবে, একটার সাথে একটার কানেক্টিভিটি বজায় রাখতে হবে। The IT governance process generally starts with setting objectives. তাহলে আইটি গভর্নেন্স এর, আচ্ছা প্রথমত গভর্নেন্স কি বলেন তো? গভর্নেন্স কি? ধরে আসলে আইটি গভর্নেন্স দিয়ে শুরু করে দিছে। ফার্স্ট অফ অল গভর্নেন্স এর ডেফিনেশন জানা দরকার। গভর্নেন্স কি? বলেন না, ভুল হইলে হোক না। সুশাসন। শাসন বা পরিচালনা। অ্যাকচুয়ালি গভর্নেন্স মানে হচ্ছে কি, ওই সিস্টেম আর কি, ওই সিস্টেম যেটার মাধ্যমে একটা প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। আর এদেরকে দায়িত্বে যারা থাকে তাদেরকে বলা হয় দোজ চার্জ উইথ গভর্নেন্স, যারা কিনা গভর্নেন্স নির্ধারণের ক্ষেত্রে তারপর কোনটা ইফেক্টিভ হয় প্রতিষ্ঠানের জন্য এগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখে। আর এই গভর্নেন্সটা পালনের ভূমিকায় থাকে ম্যানেজমেন্ট। ঠিক আছে? এটা কিন্তু অডিটের সাথে রিলেটেড। আমরা অডিটে যদি বলি যে অডিটে একটা প্রতিষ্ঠানের ধরেন কোনো কারণে ফ্রড ধরা পড়ছে, কোনো কারণে আপনার কি বলবো, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট ধরা পড়ছে, তো এগুলা প্রথমে ম্যানেজমেন্টে জানায়, এরপরে দোষ চার্জ উইথ গভর্নেন্স রে জানায়। কজ দোষ চার্জ উইথ গভর্নেন্স কে কনসিডার করা হয় ম্যানেজমেন্টের উপরের পর্যায়ের লোক হিসেবে। হ্যাঁ, তো তার মানে গভর্নেন্স হচ্ছে কি, কোন একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, এটা হচ্ছে গভর্নেন্স ওই প্রতিষ্ঠানের জন্য। আর এদের দায়িত্বে যারা থাকে তাদেরকে বলা হয় দোষ চার্জ উইথ গভর্নেন্স। ঠিক আছে? আর আইটির জন্য একইভাবে পরিচালনা নিয়ন্ত্রণের জন্য যে গভর্নেন্স আছে সেটা হচ্ছে আইটি গভর্নেন্স। শেষ। তো এখানে আইটি গভর্নেন্স সেট করার আগে যে নিয়ম নীতি, এখানে বলছে না স্টার্ট উইথ সেটিং অবজেক্টিভ, তাহলে এটা মূলত শুরু হয় কিভাবে? আপনার উদ্দেশ্য কি, আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, সেটার উপর ভিত্তি করে আপনি গভর্নেন্স সেট করবেন। ফর অ্যান এন্টারপ্রাইজ আইটি ফাংশন অ্যাসেসিং রিস্ক টু অ্যাচিভিং, এর পরবর্তীতে প্রথমে হচ্ছে অবজেক্টিভটাকে সেট করবেন, এর পরবর্তীতে অ্যাসেস করবেন রিস্কটাকে, এই উদ্দেশ্যটা অর্জন করতে গেলে আপনার কি কি ধরনের প্রবলেম ফেস হতে পারে এগুলো হচ্ছে অ্যাসেস করবেন। অ্যান্ড এস্টাবলিশিং কন্ট্রোল টু মিটিগেট দ্যাট রিস্ক, এবং আপনি কন্ট্রোলটাকে এস্টাবলিশ করবেন যাতে করে ঝুঁকিটাকে কমায় আনতে পারবেন। আমরা কখনো রিস্কের মধ্যে রিমুভ কিংবা আপনার ইলিমিনেট শব্দটা ব্যবহার করব না, করলে এটা অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ রিস্ক কখনো রিমুভ কিংবা ইলিমিনেট করা যায় না। রিস্ক রিডিউস করা যায়, মিনিমাইজ করা যায়, মিটিগেট করা যায়। ঠিক আছে? মানে কমানো যায় কিন্তু পুরোপুরি বাদ দেওয়া যায় না। তো এখানে বলছে এস্টাবলিশিং কন্ট্রোল টু মিটিগেট that risk before monitoring the IT function performance against the objective and making adjustment as needed, এবং অবজেক্টিভের এগেইনস্টে এগুলা যেন ঠিকঠাক থাকে, এবং আমি যেন কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি যেন সেটা দিতে পারি। আইটি গভর্নেন্স মাস্ট কনসিডার দ্য ল, রেগুলেশন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তাহলে এখানে তিনটা জিনিসকেই মানতে হবে, ল, রেগুলেশন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড।
ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি অনুযায়ী ভ্যারি করে। কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হতে পারে, কিছু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অন্য কিছু একটা স্ট্যান্ডার্ড হইতে পারে। মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা কিছু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে, কিছু ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আছে। যেটা হচ্ছে ধরেন কোনো একটা অডিট করতে গেলে ওই অডিটের ধরেন ওইটা যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে সেটার দেখা গেছে তারা কিছু একটা আলাদা সিস্টেম ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে। আবার দেখা গেছে ওইটা যদি ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানি হয় তাদের কিছু ধরনের তারা আলাদা কিছু জিনিসপত্র ফলো করে। এটাকে বলা হচ্ছে যে যেটাকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলে অভিহিত করা হয়, যে এক এক ইন্ডাস্ট্রি কিছু জিনিস আইএস আইএফআরএস এর বাইরে গিয়ে করে। তো সেক্ষেত্রে এটা সাধারণত ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হয়ে থাকে, মানে ইন্ডাস্ট্রির লোকজন এইভাবে করেই দেখায়। The major compliance requirements that are considered globally recognized include the protection of privacy and confidentiality of personal data, intellectual property right, reliability of financial information produced by enterprise. তার মানে আমার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি সবসময় এই জিনিসগুলোকে ফলো করব, যে প্রোটেকশন অফ প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, পার্সোনাল ডাটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যান্ড রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রডিউস বাই এন্টারপ্রাইজ, এগুলাকে আমি ফলো করব। এবার আসেন, দ্য আইটি অর্গানাইজেশন শুড অ্যাসেস হাউ ইফেক্টিভলি ইট প্রোটেক্ট অল আইটি অ্যাসেট অ্যান্ড ম্যানেজেস অ্যাসোসিয়েটেড রিস্ক। অর্থাৎ আইটি অর্গানাইজেশন এটা অ্যাসেস করে যে কিভাবে করে কতটা ভালোভাবে এই জিনিসটা আইটি অ্যাসেটকে প্রোটেক্ট করতে পারে এবং কোনো রিস্ক থাকলে সেটাকে ম্যানেজ করতে পারে। ম্যানেজ করা মানে রিডিউস করা, ম্যানেজ করা মানে কি রিডিউস করা, নট ম্যানেজ করা মানে এটা না যে পুরোপুরি বাদ হয়ে গেছে রিস্ক চলে গেছে, এটা না। রিস্ক ম্যানেজমেন্ট বলতে রিস্কে রিডাকশন বা রিস্ক মিটিগেশন বা টলারেবল লেভেলে রাখাকে বোঝায়। অ্যাকর্ডিং টু দ্য Institute of Internal Auditor, the auditor should consider the following when auditing regulatory compliances. তো রেগুলেটরি কমপ্লায়েন্সের সময় অডিটরকে এইগুলা ফলো করতে হবে। কি কি স্ট্যান্ডার্ডস এন্ড প্রসিজার ফলো করতে হবে? অ্যাসাইনমেন্ট অফ রেসপন্সিবিলিটি টু সিনিয়র পার্সোনাল, যদি কোনো কিছু থাকে সেটা সিনিয়র পার্সোনাল বলতে এখানে কর্মীকে বোঝানো হচ্ছে, এমপ্লয়িকে বোঝানো হচ্ছে। রিলায়েবল স্টাফ ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, কমিউনিকেশন অফ প্রসিজার দেখতে হবে ভায়া ট্রেনিং অ্যান্ড ডকুমেন্টেশনের মাধ্যমে, যে কোনটা কিভাবে করবেন। কমপ্লায়েন্স মনিটরিং এন্ড অডিটিং, যে সবকিছু ঠিকঠাক মতো রুলস রেগুলেশন পালন করে কিনা এটা দেখতে হবে। কনসিস্টেন্ট এনফোর্সমেন্ট, অর্থাৎ যে কোনো একটা কিছু করতেছে এটা সবসময় একইভাবে আছে কিনা। আজকে আমি বলতেছি আপনি এটা করেন, ধরেন আমি আপনাদেরকে বললাম যে আমরা হচ্ছে সিরিয়ালে পড়াবো, প্রথম দিন বলছি কেমন 1, 2 আর 5 ইম্পর্টেন্ট, ধরেন এটা আমি প্রথম দিন বলছি। পরের দিন ক্লাসে এসে বললাম যে না না 1, 3 আর 4 ইম্পর্টেন্ট। এরপরের দিন এসে বলছি না না 3 আর 4 ইম্পর্টেন্ট। এরপরের দিন এসে বললাম 1 আর 2 ইম্পর্টেন্ট। তাইলে কি এটার কনসিস্টেন্সি আছে? নাই। আপনি যেটা বলতেছেন এটার মধ্যে মানে কনসিস্টেন্সি থাকতে হবে। সো এখানে হচ্ছে কনসিস্টেন্ট এনফোর্সমেন্ট, আমি যেটা দিচ্ছি এনফোর্স করতেছি এটা যেন কনসিস্টেন্ট। একদিন আমার এটা মনে হয়েছে, একদিন আমার ওইটা মনে হয়েছে, তাই আমি একদিন এটা করলাম একদিন ওইটা করলাম, এভাবে করলে হবে না। এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু অ্যান অফেন্স অ্যান্ড প্রিভেনশন অফ সিমিলার অফেন্স। অফেন্স ঘটে সেটার জন্য রেসপন্স রেখে দিতে হবে, যে এই ধরনের অফেন্স ঘটলে এটার জন্য এটা হবে হচ্ছে শাস্তি বা এটার জন্য এটা হবে প্রপার স্টেপস। এবং যদি পরবর্তীতে এই ধরনের আর কোনো কিছু অফেন্স হয় তাহলে সেটার জন্য সেম জিনিসপত্র পালিত হবে, গৃহীত হবে। এবার হচ্ছে গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স। গভর্নেন্সে কি বলছে? ম্যানেজিং দ্য এন্টারপ্রাইজ পলিসিস, প্রসেসেস অ্যান্ড ডিসিশন। তাহলে গভর্নেন্স এর কাজ হচ্ছে মূলত এটা আমরা আগে বলছিলাম, এন্টারপ্রাইজের পলিসি, প্রসেস, ডিসিশন এখানে ম্যানেজ করা। আর রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আইডেন্টিফাই, অ্যাসেস এবং ট্রিটমেন্ট পটেনশিয়াল রিস্ক, যেটা নট অনলি এক্সিস্টিং রিস্ক বাট অলসো পটেনশিয়াল রিস্ক। তারপরে কমপ্লায়েন্স, অ্যাডহেয়ার টু ল, রেগুলেশন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পলিসিস নিয়ে কাজ করে হচ্ছে কমপ্লায়েন্স। Assurance function may include governance, internal audit, compliance program. তাহলে অ্যাসুরেন্স ফাংশনের মধ্যে কি কি পড়তেছে? গভর্নেন্স পড়তেছে, ইন্টারনাল অডিট পড়তেছে, কমপ্লায়েন্স প্রোগ্রাম পড়তেছে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পড়তেছে, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট পড়তেছে, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এন্ড আদার অ্যাক্টিভিটিস পড়তেছে। একটা একটা করে বলতেছি। ইন্টারনাল অডিট এটা তো হচ্ছে যেটা কিনা একটা প্রতিষ্ঠানের ভেতরগত থাকে, ম্যানেজমেন্টকে অ্যাসিস্ট করে, নট ম্যানেজমেন্টের কাজ করে, কাজ করেন না, অ্যাসিস্ট করে। কমপ্লায়েন্স প্রোগ্রাম এটা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, ল গুলা ফলো করতেছে কিনা এটা দেখে। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট এটা হচ্ছে কোনো যদি কিছু বলবেন, আচ্ছা, কোনো ধরনের যদি রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে কমিয়ে আনা যায় এই জিনিসটাকে দেখে।
অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, এটার কাজ হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে অপারেট করতে গেলে ডে টু ডে লাইফে যেটা সবচেয়ে বেশি আমি ফেস করি এগুলো হচ্ছে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট। আর ইনসিডেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে ইনসিডেন্ট কি, ইনসিডেন্ট মানে হচ্ছে এই কোন একটা বিষয় যেটা নিয়ে আমার কোনো ধরনের পূর্ব পরিকল্পনা বা পূর্ব অভিজ্ঞতা ছিল না, আমি জানতাম না এরকম কোনো কিছু হইতে পারে, মানে মোর দ্যান মাই এক্সপেকটেশন, যদি সেটা খারাপ কিছু হয় তখন সেটাই হচ্ছে ইনসিডেন্ট। বুঝছেন? মানে আমার এক্সপেকটেশনের বাইরে বা বিয়ন্ড মাই এক্সপেকটেশন, ইফ ইট ইজ এ ব্যাড থিংস দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইনসিডেন্ট। আর ওই জিনিসটাকে ম্যানেজ করাই হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। ক্লিয়ার? আপনি ধরেন গরু কিনতে গেছেন, তো গরু আপনারা গুতা দিব, এটা কি আপনি চিন্তা করছিলেন? গরু গুতা দিতেই পারে, তাই না? পারে কিনা? তো এটাকে আপনি ইনসিডেন্ট ডিরেক্ট বলবেন না। ইনসিডেন্ট বলতে বোঝাচ্ছে কি, ধরেন এমন কিছু যেটা আপনি চিন্তাই করেন নাই, আপনার মধ্যে ছিল না, হুট করে হয়ে গেছে, এবার আপনি দেখতেছেন ওমা এটা তো হয়ে গেছে। ঠিক আছে? যেমন ধরেন কথার কথা, মিস্টার এক্স গরু কিনে নিয়ে যাচ্ছে, এখন হঠাৎ করে ট্রাক একটা আইসা তার গরুর উপর দিয়ে চাপা দিল, এখন এটা কি সে কখনো চিন্তা করছে এটা হইতে পারে? কথা বলে না কেন? না, চিন্তা করে না। না ভাইয়া। So, এটাই হচ্ছে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইনসিডেন্ট। ঠিক আছে? জি। আচ্ছা। এরপরে কোথায় ছিলাম? হ্যাঁ, GRC program is usually focused on finally IT and legal areas. তো এখানে একটা জিনিস দেখেন, জিআরসি মানে কি? একদম উপরেই আছে কি? গভর্নেন্স রিস্ক কমপ্লায়েন্স, এটাকে সংক্ষেপে জিআরসি বলছে। তো জিআরসি প্রোগ্রাম ইজ ইউজুয়ালি ফোকাসড অন ফাইন্যান্সিয়াল, আইটি এন্ড লিগাল এরিয়াস। এটা তিনটা জায়গায় ফোকাস করে। একটা মিনিট। ফাইন্যান্সিয়াল, আইটি এন্ড লিগাল এরিয়াস। তো ফাইন্যান্সিয়াল GRC ensures proper operation of financial processes and compliance with regulatory requirement. IT GRC 6 অর্থাৎ ফাইন্যান্সিয়াল GRC এর কাজ হচ্ছে যে অপারেশন রিলেটেড কাজে দেখে যেখানে ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু ঠিকঠাক হয় কিনা বা ফাইন্যান্সিয়ালি কোনো ধরনের প্রবলেম হয় কিনা। আইটি জিএসসি দেখে আইটি রিলেটেড কমপ্লায়েন্স ঠিক আছে কিনা। লিগাল জিআরসি দেখে হচ্ছে ল এন্ড রেগুলেশন গুলা কমপ্লায়েন্স করতেছে কিনা। দ্য ওভারঅল জিআরসি ইজ to promote a combined holistic view of risk that can prevent an enterprise from achieving its objective, অর্থাৎ যেটা এন্টারপ্রাইজকে তার উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে কি করে, মানে যাতে করে সে উদ্দেশ্য অর্জন করতে পারে। একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, এখানে বলা হয়েছে রিস্কটাকে দেখা আর কি, রিস্কটাকে দেখে যে রিস্ক গুলা উদ্দেশ্য অর্জনে ব্যাহত করে, ওই রিস্ক গুলাকে দেখে যে ওই রিস্ক গুলা ঠিকঠাক মতো আছে কিনা। সকল রিস্ক এটা সিভিয়ার লেভেলে গেলে একটা প্রতিষ্ঠানের কতটুকু ক্ষতি করতে পারে এটা জিআরসির মাধ্যমে দেখা হয়। The board of director is responsible for governance of enterprise. Board of director এটার জন্য রেসপন্সিবল থাকে। IT governance consists of leadership and organization structure and processes. IT governance, leadership, organization structure এবং প্রসেসের সাথে জড়িত। Corporate governance involves a set of relationship among a company's management, its board, its shareholders, its stakeholder. তাহলে কর্পোরেট গভর্নেন্স বলতে এদের সকলকে বোঝায়, যে ম্যানেজমেন্টকে বোঝায়, বোর্ডকে বোঝায়, শেয়ার হোল্ডারকে বোঝায় এবং অন্য যদি কোনো স্টেক হোল্ডার থাকে তাদেরকে বোঝায়। আচ্ছা, যেহেতু আমরা আদার স্টেক হোল্ডারের কথা বলছি, আদার স্টেক হোল্ডার বলতে কি বোঝায় বা স্টেক হোল্ডার কারা? আচ্ছা, রিয়াদ মোর্শেদ ভাই, আপনি কি অডিটে ছিলেন এখন পর্যন্ত কোনো কোনো ক্লাসে আমাদের? জি জি ছিলাম। আচ্ছা, তাইলে তো আপনি জানেন, তাই না? স্টেক হোল্ডার কি ছিল? স্টেক আমরা একদিন স্টেক হোল্ডার, স্টক হোল্ডার, শেয়ার হোল্ডারের পার্থক্য বলছিলাম, তাই না? জি 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 স্টেক হোল্ডার ক্যান বি এনিবডি, মানে এনিবডি, কোম্পানির সাথে রিলেটেড। এক্স্যাক্টলি, যে কিনা কোম্পানির কোনো না কোনো ভাবে তার স্বার্থ সংশ্লিষ্টতা আছে, সেই হচ্ছে কি স্টেক হোল্ডার।
তাহলে আমি যদি বলি যে শেয়ার হোল্ডার বিগার টার্ম আর স্টেক হোল্ডার বিগার টার্ম, উত্তর কি হবে? বা শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, স্টক হোল্ডার, এটার মধ্যে বিগার টার্ম কোনটা বলেন তো? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার। এরপরে বিগার টার্ম কোনটা? শেয়ার হোল্ডার আর স্টক হোল্ডারের মধ্যে বিগার টার্ম কোনটা? স্টক হোল্ডার। না, Shareholder. শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার। কারণ হচ্ছে আমরা স্টকের কথা কি বলছিলাম, যে অনেকগুলা পেইড আপ ক্যাপিটাল শেয়ার যখন একত্রিত করে লটে সেল করা হয় তখন সেটা স্টকের মর্যাদা লাভ করে, তাই না? তো তার মানে যেগুলো আপনার ফুললি পেইড আপ ক্যাপিটাল শেয়ার না, ওইগুলা তো স্টক এখন না, তাই না? কিন্তু এগুলো তো আপনি শেয়ার বলতেছেন না? অনেকগুলা শেয়ার যেটা কিনা শেয়ার হোল্ডার থেকে ফুললি পেড আপ ক্যাপিটাল নেওয়া হয় নাই, শেয়ার হোল্ডার এটার টাকা পুরোপুরি পরিশোধ করে নাই, ওইগুলারে কি আপনি স্টকে রূপান্তর করতে পারতেছেন না। তার মানে শেয়ার থেকে আপনি স্টক বানাইতেছেন। তো দ্যাট মিনস হচ্ছে শেয়ারের এরিয়া বড় আর স্টকের এরিয়া ছোট, বুঝছেন? জি। তাহলে আমি যদি বলি এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে স্টেক হোল্ডার, এরপরে হচ্ছে শেয়ার হোল্ডার, এরপর হচ্ছে স্টক হোল্ডার। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এবার হচ্ছে আদার স্টেক হোল্ডার বললাম। আচ্ছা, কর্পোরেট গভর্নেন্স এইম টু হেল্প বিল্ড অ্যান এন্টারপ্রাইজ অফ ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা হচ্ছে আমার কর্পোরেট গভর্নেন্স তাহলে কি কি ক্ষেত্রে কাজ করে? ট্রাস্টের ক্ষেত্রে, ট্রান্সপারেন্সির ক্ষেত্রে এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে, তিনটা ক্ষেত্রে, ট্রাস্ট, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। আচ্ছা, এরপর হচ্ছে এন্টারপ্রাইজ গভর্নেন্স অফ ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা ছিলেন বলে আপনাদেরকে অনার করছি দেখে হচ্ছে আমি মূলত কন্টিনিউ করছি, বাট সত্যি বলতে এখন আর আমার ইচ্ছা করতেছে না, কজ এত কম সংখ্যক মানুষ নিয়ে আসলে কন্টিনিউ করাটা বোকামি আমার মনে হচ্ছে। সো আমরা তাহলে আজকের দিনে রেখে দিই, হ্যাঁ? মানে আমার মনে হচ্ছে যে এটা বেটার হবে, কারণ আপনারা এখন পর্যন্ত যেগুলা হইছে ওইগুলো হচ্ছে একটু ভালো করে রিভাইজ করেন, ওইগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং সৃষ্টিকর্তা কৃপায় এটা বলতে পারি যে গত ব্যাচে দাগানো লাইন থেকে মোর দেন 85% প্রশ্ন কমন পড়ছে, মোর দেন 85%। সো আপনারা ওই জিনিসের উপরে রিলাই করে ওইটাকে ভালো করে ফোকাস করেন, এটা হচ্ছে বিষয়। আর আমরা হয়তো চেষ্টা করবো এবার আমাদের আইটি গভর্নেন্স বই আনার, কিন্তু আসবে কিনা শিওর না, বাট আমরা চেষ্টা করবো, এটা বলতেছি। যাই হোক, তো আপনি রিয়াদ মোর্শেদ ভাই, আপনি কি আমাদের সাথে কোনোটা, আচ্ছা বাইরে আগে আমি হচ্ছে রেকর্ডটা অফ করি, হ্যাঁ? আজকের জন্য আমরা এখানে শেষ করি।